তো বাংলাদেশে গ্যারান্টারের যে নিয়মটা এটা খুব অদ্ভুত। গ্যারান্টারের এই সম্পদ আছে কি নাই সেটা ব্যাংক বিবেচনা করে না, দুইটা লোক গ্যারান্টি দিলে হয় না। দ্বৈত নাগরিক এসে সংবিধান বদলাইতে পারে, কিন্তু দ্বৈত নাগরিক নির্বাচনে দাঁড়াতে পারে না। সংবিধান বদলাতে পারবেন, ওনারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যেতে পারবেন, ওনারা যা কিছু বলবেন সব ঠিকঠাক হবে, মানে ওগুলোতে কোনো ভুল নাই। শুধুমাত্র দ্বৈত নাগরিক হলে ইলেকশন করতে পারবে না। আমার মাঝে মাঝে বেশ মজা লাগে আধিপত্যবাদী ভারতের বলিউডের উদাহরণ কেন দেয়, তাই না? বলিউড ছাড়া আর কোথাও ছবি হয় না এগুলো নিয়ে। তার মানে বসে বসে বলিউড সবাই বসে বসে দেখে। আধিপত্যবাদী ভারত খারাপ, কিন্তু আধিপত্যবাদী ভারতের সিনেমার কাহিনী ভালো, এটা উদাহরণ দিতে কাজে লাগে। তো এবং যারা এগুলা করছেন তারাও বলিউড দেখে দেখে শিখেছেন নিশ্চয়ই, না হলে কেন করছেন? আপনি দেখেন এখানে অনেক ফ্লড আর্গুমেন্ট আছে। প্রথম হচ্ছে বড় প্রার্থী কি জিনিস? প্রার্থী হচ্ছে প্রার্থী। আমি আর আপনি একই ভোটারের কাছে গিয়ে ভোট চাইছি। ভোটে না জেতা পর্যন্ত আমি একজন পরাজিত প্রার্থী, জেতার পরে আমি জয়ী প্রার্থী। প্রার্থীরা সবাই সমান, একই নির্বাচন কমিশনের কাছে যায়। টাকাওয়ালা প্রার্থী কি বড় প্রার্থী? বড় দল থেকে যে আসে সে বড় প্রার্থী? সেটাই যদি হয় তাহলে ছোট প্রার্থীর আছে কি করতে, তাই না? নিজেরাই একজনকে বড় প্রার্থী বলছে। তো তাহলে ছোটরা, ছোটদের দল, ছোটদের প্রার্থী, ছোট প্রার্থী, টাকা পয়সা কম নাকি কি জানি না। একটা নিশ্চয়ই ক্রাইটেরিয়া থাকবে বড় প্রার্থী হতে গেলে। সাইজে বড়, গাড়ির সাইজ বড়। গাড়ির সাইজ তো আমি দেখি যত ছোট গাড়ির সাইজ তত বড়, এটা তো আনুপাতিক। মানে আপনি যত ছোট সাইজ হবেন আপনার গাড়ি আপনার চাইতে তত বড় লাগবে দেখতে। তো আমরা তো বড় গাড়ি কারা চড়ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে প্রার্থী বড়, এটা একটা ফ্লড আর্গুমেন্ট। এরপরে আসেন ঋণ খেলাপি। ঋণ খেলাপি নির্বাচন করবে না এটা আমরা সবাই চাই। যিনি প্রাইমারি ঋণ খেলাপি, ধরেন তারেক ঋণ নিয়েছে, তারেক আমাকে এসে বলেছে যে ব্যাংক তো গ্যারান্টার চায়, আপনি আমার গ্যারান্টার হন। তা আমি দেখি তারেক ভালো ব্যবসা করে, তারেক ঠিক মতো কাজ করছে, আমি তার গ্যারান্টার হয়েছি। মানে তারেক যদি কোনো কিস্তি পরিশোধ করতে না পারে অথবা ঋণটা পরিশোধ করতে না পারে, আমি তখন এই ঋণের দায় নিচ্ছি। কিন্তু ধরা যাক তারেকের ব্যবসা মধ্যপথে লস হয়েছে, হলে একটা বা দুইটা কিস্তি দেব, এটা চিন্তা করি তো আমি গ্যারান্টার হয়েছি। এই জন্য কিন্তু না যে আমি ঋণটা নিয়েছি। সুতরাং আমি তো ঋণ খেলাপি না, তারেক খেলাপি। আমি গ্যারান্টার হয়েছি তার। গ্যারান্টার হওয়া যদি অপরাধ হয়ে থাকে, জামানত হওয়া যদি, মানে কারো জামিন হওয়া যদি অপরাধ হয়ে থাকে, সেটা তো ভুল কথা। গ্যারান্টার কখনোই ঋণ খেলাপি হবে না। ওনারা কিন্তু দাবি করেছেন গ্যারান্টারকেও ঋণ খেলাপি ঘোষণা করতে হবে। তো তারেক যদি কালকে চলে যায় কোথাও, বা তারেকের ব্যবসাটা নষ্ট হয়ে যায়, বা সে লস করে, বা কোনো কারণে সে নাই, হ্যাঁ, তাহলে আমি গ্যারান্টার ছিলাম সেই জন্য আমার সব অধিকার বন্ধ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে ভুল করেছি, বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম একটা সময়, তখন তার ব্যবসা ভালো ছিল, ব্যবসা খারাপ হয়েছে, ব্যাংক আমার সাথে এসে কথা বলবে, আমি গ্যারান্টার, আমার সেই সম্পদ নাও থাকতে পারে। এবং আপনি জানেন তো বাংলাদেশে গ্যারান্টারের যে নিয়মটা এটা খুব অদ্ভুত। গ্যারান্টারের এই সম্পদ আছে কি নাই সেটা ব্যাংক বিবেচনা করে না, দুইটা লোক গ্যারান্টি দিলে হয়। এবং এটাও জানবেন, স্বামীর জন্য প্রথম গ্যারান্টার হচ্ছে স্ত্রী। একদম, স্ত্রী পায় 2 আনা সম্পদ, সে স্বামীর পুরা ঋণের গ্যারান্টার হয়ে যায়। এটা কি করে হয়? এসব উদ্ভট নিয়ম কানুন এগুলোই সুশীল সমাজরাই করেছিল। এখন যারা এই বিভিন্ন তত্ত্বাবধায়ক বিভিন্ন জায়গায় বসে আছেন না, এরাই সব আইন কানুন বানিয়েছিলেন। ফলে এই গ্যারান্টারকেও বাতিল করতে হবে, এটা আরেকটা ফ্লড আর্গুমেন্ট। এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। একটু আগে তারেক বলছিল না যে একটা সংস্কার কমিশন হয়েছে যেখানে সভাপতি কোনোদিন আসেন নাই, অর্ধেকের বেশি দলকে তারা ওখানে ডাকেনি নাই, অথচ সেই সব দল অনেকে নির্বাচন করছে, এবং উপদেষ্টারাও কেউ সেখানে যান নাই। এই সংস্কার কমিশনের যিনি প্রধান ব্যক্তি হিসেবে, যদিও তিনি উপপ্রধান, দায়িত্ব পালন করছেন, তারই তো দ্বৈত নাগরিকত্ব। দেশের সংবিধান বদলায় গণভোট করে ফেলতেছে যে সে দ্বৈত নাগরিক, কিন্তু তারা তো প্রার্থী না, জাতীয় সংসদে তো তারা যাবেন না। এবার আমাকে এই ব্যাপারটা শুনেন, দ্বৈত নাগরিক এসে সংবিধান বদলাইতে পারে, কিন্তু দ্বৈত নাগরিক নির্বাচনে দাঁড়াতে পারে না। এটা একটা অদ্ভুত আইন না? তাহলে জুলাই সনদের মধ্যে এটা দিতেন গণভোটে, যে দ্বৈত নাগরিকরা সবকিছু পারবে করতে বাংলাদেশে। না, ওনারা সংবিধান বদলাতে পারবেন, ওনারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যেতে পারবেন, ওনারা যা কিছু বলবেন সব ঠিকঠাক হবে, মানে ওগুলোতে কোনো ভুল নাই। শুধুমাত্র দ্বৈত নাগরিক হলে ইলেকশন করতে পারবে না। এবার একটা মজার ব্যাপার শোনেন, আমাদের নিয়মে আছে দ্বৈত নাগরিক শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কেন? ওইটা পোস্ট না, ওইটা জনগণের পোস্ট না, নির্বাচন না। তাহলে এই আইনটা তারা রেখেছেন কেন? যে দ্বৈত নাগরিক স্থানীয় সরকার দাঁড়াতে পারবেন, মেয়র হতে পারবেন, কিন্তু সংসদ সদস্য হতে পারবেন না। ঢাকা শহরের মেয়রের যে এলাকা, সেই এলাকায় 8টা সংসদ সদস্যের 9টা সংসদ সদস্যের আসন আছে এক একজনের।
তাহলে এই যে 8টা-9টা করে আসন সম্পন্ন এলাকায় একটা লোক দ্বৈত নাগরিক, উনি মেয়র হয়ে বসেন এবং শুধু না, পূর্ণমন্ত্রীর মর্যাদাও পায়। তো দ্বৈত নাগরিক পূর্ণমন্ত্রীর মর্যাদা নিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা সংসদ সদস্য শুধু না, সংসদ সদস্যদের মধ্যে যারা আরেকটু আপগ্রেডেড মন্ত্রী, তাদের সুবিধা নিতে পারে, শুধু সংসদে দাঁড়াতে পারে না। এখন দ্বৈত নাগরিকত্বের অপরাধটা কি? বলা হয়েছে যে দ্বৈত নাগরিক আইন প্রণয়ন করেন যেহেতু, আচ্ছা, সেই জন্য এইটা তাদেরকে দেওয়া যাবে না। স্থানীয় সরকার তা আইন প্রণয়ন করে না। তাহলে এই যে সংস্কার কমিশন হয়েছিল, সেই সংস্কার কমিশনের প্রধান কি আইন প্রণয়ন করেন নাই? সবচেয়ে বড় আইনটা তো প্রণয়ন করেছেন গণভোটের আইনটাই, এটাই তো সংসদে নাই। তো দ্বৈত নাগরিক এটা পারে কেমনে? এরা যখন যেখানে যা কাজে লাগে তখন সেটা বলে দেয়। এটা হচ্ছে ওই যে শীতকালের ওয়াজের মতো, আপনি নিশ্চয়ই গল্পটা জানেন। একজন ওয়াজ করতেন আর কি, বলতেন যে শীতকালে গিয়ে উনি ওয়াজ করতেন, বলতেন যে মেয়েদের কাপড় দিয়ে যে কাঁথা সেলাই করে এইটা ভালো না, এটা তো ঠিক না, মেয়েদের কাপড় পুরুষ কেন গায়ে দিবে? তো তখন সবাই কাঁথা গায়ে দাও বন্ধ করে নাই, কিন্তু ওনাকে কাঁথা দেয় নাই শীতের মধ্যে, কারণ উনি বলেছেন এটা ঠিক না, শীতে উনি অনেক কষ্ট পেয়েছেন। তো আরেক জায়গায় গিয়ে উনি বলেছেন যে অবশ্যই কাঁথা গায়ে দিতে হবে, গরমের মধ্যে তাকে সবাই কাঁথা দিয়ে দিয়েছে। কারণ এখন গরমের দিনে ওনারা শীতের দিনে গরমেরটা এরকম অদ্ভুত অবস্থা তৈরি করেছেন তাদের মনের ইচ্ছা মতো। তো এখন তাদের মনের ইচ্ছা মতো দেশের সংবিধান বদলানোর আইন প্রণয়ন করা, গণভোটের আইন জারি করে গণভোট চালু করে দেওয়া, এই পুরা কমিশনের প্রধান একজন দ্বৈত নাগরিক। শুধু তাই না, এই সরকারের মধ্যে অনেক দ্বৈত নাগরিক আছেন, তারা যে উপদেষ্টা পদটি এনজয় করেছেন, সেই উপদেষ্টা পদ কি একই রকম পদ নয়? একাধিক আইন কি সংস্কার করা হয় নাই? একাধিক আইন কি প্রণয়ন করা হয় নাই? তাহলে আইন প্রণেতা দ্বৈত নাগরিক হতে পারবে না। তাহলে এখানে কেন দ্বৈত নাগরিকরা আইন প্রণয়ন করলো? আমি এটা নিয়ে একটু তারিক ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে প্রায় 2 ডজন, আমি কিন্তু দ্বৈত নাগরিকের পক্ষে না। আমি মনে করি কোথাও দ্বৈত নাগরিক এসে কোনো আইন প্রণয়ন করবে না, কোনো সরকারি পয়সা নিয়ে তারা কোনো কাজ করতে পারবে না। দ্বৈত নাগরিকত্ব অনেক ভালো কথা, ওনারা অনেক ভালো, তাদের কোনো কিছু নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু একজন দ্বৈত নাগরিকের আনুগত্য কোন দেশের প্রতি এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। এবং বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা দ্বৈত নাগরিকত্ব নেন, সেখানে তাদেরকে একটা জায়গাতে ইয়েস বলতে হয়, সেটা হচ্ছে ওই দেশের সঙ্গে যদি বাংলাদেশের কোনো শত্রুতা হয় তারা অবশ্যই ওই দেশের পক্ষ নেবেন, এবং এইটা সে ওথের মধ্যে থাকে, এইটা তাদের ওই প্রশ্নের মধ্যে থাকে, এবং ওই বিষয়ে রাজি না হলে নাগরিকত্ব দেয় না। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন সহ অন্যান্য যে দেশগুলি আছে, তারা কখনোই আপনাকে নাগরিকত্ব দিবে না যদি দুই দেশের সংঘাতে আপনি সেই দেশের পক্ষ না